প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি খবর তোমাদের? আশা করি পূর্বের টিউটোরিয়ালগুলো তোমরা খুব ভালোভাবেই দেখেছো এবং বুঝতে পারছো। তো তারপরেও বলি, যদি পূর্বের টিউটোরিয়ালগুলোতে তোমাদের কোনো ব্যাপারে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে সেই প্রশ্নটি অবশ্যই শিক্ষক.com-এর এসএসসি অ্যাকাউন্টিং এই পেজটিতে অবশ্যই তোমরা তোমাদের প্রশ্নটিকে পোস্ট করবে। তো এবারে আমি যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব, এটি বেসিক্যালি বিভিন্ন প্রকার লেনদেনের হিসাব খাত চিহ্নিতকরণ করার উপরে। তো এটা তোমাদের কি কাজে লাগবে? এখনও কিন্তু আমরা অঙ্কে আসিনি। অঙ্কে আসার পূর্বে, অর্থাৎ সামনে যে অঙ্কটি আছে আমরা করব হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণ অঙ্কগুলো করার আগে আমাদেরকে অবশ্যই এই ব্যাপারটা সম্পর্কেও একটু ভালো করে জানতে হবে যে বিভিন্ন প্রকার যে লেনদেনগুলো রয়েছে, এই লেনদেনগুলো কোন কোন হিসাব খাতে পড়বে। তোমাদের মনে আছে তো হিসাব খাত কোনগুলা? ওই যে আয়, ব্যয়, দায়, মূলধন, সম্পদ, উত্তোলন কিংবা মালিকানা সত্ত্ব, এই যে এইগুলাই হচ্ছে হিসাব খাত। এখন আমরা আমার কিছু পছন্দনীয় চুজ করা কিছু লেনদেন আমি রেখেছি তোমাদের জন্য। এখন এই লেনদেনগুলো কোন কোন হিসাব খাতে গিয়ে পড়বে এই ব্যাপারে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। আর এই আলোচনার পরপরই আমরা চলে যাব একেবারে অঙ্ক করার মধ্যে। তো অবশ্যই অঙ্ক করতে অনেক মজা পাবা যদি আমার এই পূর্বের টিউটোরিয়ালগুলো সহকারে এই যে এখনকার হিসাব সমীকরণের জন্য যেগুলোকে রিকমেন্ডেড করা হয়েছে এইগুলা যদি ভালো করে বুঝতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আসছে বেতন। এই বেতনটা হিসাবের কোন খাতে পড়বে? তো তোমরা জানো একটা প্রতিষ্ঠান যখন তার কারবার পরিচালনা করে, তখন এই পরিচালনা করতে গিয়ে তাকে অনেক কর্মচারী নিয়োগ করতে হয়। আর এই কর্মচারীদেরকে অবশ্যই মাস শেষে একটা অ্যামাউন্টের টাকা দিতে হয়, তারা তো আর মাগনা কাজ করবে না। তো তুমি তোমার কর্মচারীদেরকে মাস শেষে যে টাকাটা দিবা সেটাই হচ্ছে বেতন। তো বেতনটা একটা প্রতিষ্ঠানের ব্যয় খাতের মধ্যে পড়বে। তারপর আসছে মজুরি। মজুরিটা বেতনের খুব কাছাকাছি। মজুরিটা হলো, ধরো এটা হচ্ছে এমন একটা বিষয় যে এটা মাস শেষে দেওয়া হয় না, বিশেষত এটা কোনো নির্দিষ্ট একটা কাজের জন্য বা কয়েক ঘন্টা কাজের জন্য বা মাত্র কয়েকদিন কাজের জন্য যে টাকাটা দেওয়া হয় কর্মচারীদেরকে বা মজুরদেরকে, তাদেরকে মানে সেই টাকাটাই হচ্ছে মজুরি। তো মজুরিও একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসাব। তো এরপর এবারে আসছে ক্রয়। ক্রয় তো একটা প্রতিষ্ঠানের একেবারে মূল একটা খরচ, বা এটা থাকে। ক্রয় ছাড়া তো কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। ক্রয় বিক্রয় এই দুইটা জিনিস যে কোনো প্রতিষ্ঠানের মধ্যেই থাকে। তো ক্রয় বলতে সাধারণত পণ্য ক্রয়কে বোঝায়। তো একটা প্রতিষ্ঠান যখন তার কারবার পরিচালনা করে, তো সে যদি কোনো পণ্য বিক্রি করে তাহলে অবশ্যই তাকে কাঁচামাল কিনতে হবে, বা এটা যে পণ্যটা বিক্রি করবে সেই পণ্যটার উৎপাদনকারীদের কাছ থেকে ক্রয় করে নিয়েও তো বিক্রি করতে পারে। তো অবশ্যই তাকে ক্রয় করতে হবে, আর সেটা হচ্ছে পণ্য ক্রয়। তো পণ্য ক্রয় একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসাব। তারপরে আসছে বিক্রয়। ক্রয়ের ঠিক বিপরীত হচ্ছে বিক্রয়। আমরা যখন কাঁচামাল ক্রয় করে আনি কিংবা পণ্য ক্রয় করে আনি, তো সেগুলা প্রয়োজন বুঝে প্রক্রিয়াজাত করে আমরা এগুলা অধিক দামে অর্থাৎ লাভে বিক্রয় করে থাকি। তো ক্রয় যদি একটা ব্যয় হয় তাহলে বিক্রয়টা অবশ্যই একটা আয় বলে গণ্য হবে। তো বিক্রয় একটা আয় হিসাব। এবারে আসছে আসবাবপত্র। তো আসবাবপত্র তো তোমরা জানো একটা প্রতিষ্ঠান তার কারবার পরিচালনা করতে গেলে যে বিভিন্ন প্রকার জিনিসপত্রগুলো লাগে, যেমন ধরো বিশেষ করে কাঠের বা প্লাস্টিকের
কখনো কখনো লোহার হতে পারে। এগুলো ফার্নিচার তোমরা চিনবা, তোমাদের বাসায় তো আসবাবপত্র আছে, যেমন ধরো চেয়ার, টেবিল, খাট, সোফা, তারপরে আলমারি, এই ইত্যাদি। এই জিনিসপত্রগুলাকেই মূলত আসবাবপত্র বলা হয়। তো একটা প্রতিষ্ঠান যখন আসবাবপত্র ক্রয় করবে বা আসবাবপত্র আনবে, তো সেটা প্রতিষ্ঠানের জন্য কি, অর্থাৎ আসবাবপত্রটা প্রতিষ্ঠানের জন্য কি বলে গণ্য হবে? এটা কি আয়, না ব্যয়, না দায়, না মূলধন, না সম্পদ, কোনটা? তো আসবাবপত্র হচ্ছে সম্পদ। আসবাবপত্র সম্পদ খাতে পড়বে। তারপরে আসো দালান কোঠা। ঠিক আসবাবপত্র যেমন একটা সম্পদ, দালান কোঠাও তেমন একটা সম্পদ। দালান কোঠা সম্পর্কে আমার কিছু বলার নেই, দালান কোঠা তো তোমরা চিনোই। আর এই দালান কোঠাও একটা প্রতিষ্ঠানের সম্পদ। তারপর হচ্ছে শুল্ক। তো শুল্কটা হচ্ছে সরকারের একটা চার্জ। এই শুল্কটা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দিয়ে থাকে। তবে বিশেষ করে পণ্য আমদানি কিংবা রপ্তানি করার সময় কিন্তু একটা প্রতিষ্ঠানকে শুল্ক দিতে হয়। তো শুল্কটা সাধারণত একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় বলে গণ্য হয়। তো সেক্ষেত্রে শুল্কটা সাধারণত যদি আমদানি রপ্তানির ক্ষেত্রে হয়, তাহলে সেটা হইতে পারে হয় আমদানি শুল্ক আর না হলে রপ্তানি শুল্ক। তো যেই শুল্কই হোক, এটা কিন্তু প্রতিষ্ঠানকেই পরিশোধ করতে হয়। আর এই কারণে এই শুল্কটা একটা ব্যয়, আমদানি শুল্কও একটা ব্যয়, রপ্তানি শুল্কও একটা ব্যয়। সেম কথা, আমদানি শুল্ক আসলো। তো শুল্ক যেমন একটা ব্যয়, আমদানি শুল্ক একটা ব্যয়। অর্থাৎ শুল্কটা এটা আমদানি শুল্ক। শুল্ক অনেক ধরনের হতে পারে, নগর শুল্ক হতে পারে, তারপরে আদার্স অন্য অনেক রকম শুল্কই হতে পারে। শুল্কটা সরকার বিভিন্নভাবে বিভিন্ন কস্ট দিয়ে চার্জ করে থাকে। তা আমদানি শুল্ক একটা ব্যয় হিসাব। আরেকটা শুল্ক আসছে নগর শুল্ক, কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম। তো নগর শুল্কটাও সরকারকে দিতে হয়। না, নগর শুল্কটা কিন্তু সরাসরি সরকার নেয় না, নগর পিতা বিভিন্নভাবে নিয়ে থাকে। তো তোমরা ইদানিং দেখবে যারা গ্রামের দিকে ছিলা, মানে কিছুটা গ্রাম কিছুটা শহর এইরকম এলাকাগুলোতে ছিলা, দেখবা যে পৌরসভা করছে। এবং হ্যাঁ, এখন প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে যে মেয়র ইলেকশন হচ্ছে, বিভিন্ন শহরে মেয়র ইলেকশন হচ্ছে। তো সেই মেয়র কিন্তু একটা নগর, মানে একটা শহর বা ছোট্ট একটা শহর, নগর বলতে যেটা বোঝায় ওই নগরের পিতা হিসাবে আখ্যায়িত হয় এবং তিনি নির্বাচন করে জয়লাভ করে নগরটাকে পরিচালনা করেন। তো এই নগর পিতা আমি দেখছি যে বিভিন্ন জায়গায় ধরো, যেমন আমি কুমিল্লাতে থাকি, কুমিল্লায় তোমার বিভিন্ন অটো যে গাড়িগুলো আছে, অটো রিক্সাগুলো আছে, ওই রিক্সাগুলোর উপরে দেখলাম যে প্রতিদিন 10 টাকা না জানি 5 টাকার মতো করে একটা চার্জ নেয়। প্রত্যেকটা জায়গায় দেখলাম যে বিভিন্ন লোক দাঁড়ায় থাকে একটা স্লিপ নিয়ে, স্লিপটা ধরাই দেওয়া 10 টাকা কেটে নিয়ে যায়। তো এই হচ্ছে নগর শুল্ক। তো নগর শুল্কটা অবশ্য আমি দেখছি যে আমাদের কুমিল্লার মেয়র অনেক ভালো কাজেই লাগাচ্ছে, বিশেষ করে ড্রেনগুলা পরিষ্কার করতে, তারপর আদার্স অন্যান্য কাজে তিনি ব্যয় করে থাকে এই টাকাগুলা। তো নগর শুল্কও কিন্তু একটা ব্যয়। তো এই ব্যয়টা প্রতিষ্ঠানের জন্য কি হবে, ব্যয় হিসাবিত হবে। তারপরে আসো কি আছে দেখি, রপ্তানি শুল্ক। রপ্তানি শুল্ক তো কিছুক্ষণ আগেই বললাম, এটাও প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় হিসাব। তো চলো তারপরে কি আছে, দেখো কেউ আবার ঘুমায় যাও না। লেখাপড়া একটু কঠিন ব্যাপারই, এটা অনেক মনোযোগ দিয়ে শ্রম দিয়ে অর্জন করতে হয়। তো এবারে আসলো কি, জাহাজ ভাড়া।
বিশেষ করে চায়না থেকে যখন একটা প্রতিষ্ঠান মাল কিনে আনে, চায়না না মানে যে কোনো অনেক দূরের দেশ থেকে যখন ভারী কোনো গাড়ি বা ভারী জিনিসপত্র কিনে আনে, তখন কিন্তু জাহাজে মালটা আনতে হয়। তো এই জাহাজ দিয়ে যখন একটা প্রতিষ্ঠান মাল আনবে, তখন সেই জাহাজকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া পরিশোধ করতে হয়। তো জাহাজ ভাড়াটাও কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। অনেক বিশাল মনে হয়। ও হ্যাঁ, ব্যবস্থাপকের কমিশন। ব্যবস্থাপকের কমিশন কি? তোমরা তো জানো ব্যবস্থাপক হচ্ছে সেই ব্যক্তি যিনি একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদন করে থাকেন, ব্যবস্থাপনার মানে একটা প্রতিষ্ঠানকে ব্যবস্থাপনা করে থাকেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক দক্ষ ব্যবস্থাপক কিন্তু মাঝে মধ্যে পাওয়া যায়। তো সেই ব্যবস্থাপকদেরকে কিন্তু একটা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে গেলে অনেক কিছু ছাড় দিয়ে নিয়োগ দিতে হয়, অনেক সুযোগ সুবিধা দিয়ে নিয়োগ দিতে হয়। তো কখনো কখনো দেখা যায় একটা প্রতিষ্ঠান একজন ব্যবস্থাপককে বলে যে আপনি আমার এই প্রতিষ্ঠানের লাভের পরিমাণটা যদি বাড়িয়ে দিতে পারেন, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের লাভ বর্তমানে ৮০,০০০ কি ১,০০,০০০ টাকা হয় প্রতি মাসে। এখন এই লাভের পরিমাণটা যদি আপনি ২ লক্ষ ক্রস করতে পারেন, তাহলে সেই ২ লক্ষ ক্রস করতে পারার কারণে আপনাকে আমি বেতনের বাইরেও ৫,০০০ টাকা কমিশন দেব, অর্থাৎ ৫,০০০ টাকা আপনাকে সম্মান করব। সেটাই হচ্ছে কমিশন। তো ব্যবস্থাপককে যখন একটা প্রতিষ্ঠান কমিশন দেবে, তো সেটাও তো প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। তো ব্যবস্থাপকের কমিশনটা একটা ব্যয় হিসাব। কি আসছে? বিমা সেলামি। আচ্ছা, বিমা সেলামি সম্পর্কে কি তোমাদেরকে আমি আগে বলছিলাম? কি জানি, মনে পড়তেছে না। আচ্ছা, যদি আগে বলে থাকি তাহলে তো এখন আর বলা লাগতো না, আমার খেয়াল নেই, এখন আবার বলে নিই। ধরো বিমা সেলামিটা হচ্ছে বিমার যে মানে মাসিক যে চাঁদাটা দিতে হয় সেটা। তো বিমাটা কি? বিমাটা হচ্ছে, বিমা অনেক ধরনের হয়। গবাদি পশু বিমা হয়, অগ্নি বিমা হয়, নৌ বিমা হয়, তারপরে জীবন বিমা হয়, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের বিমা আছে। তো একটা বিমা সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দিই। কিছুক্ষণ আগে যেহেতু জাহাজ ভাড়ার কথাটা আসছিল, আবার একটা জাহাজ বিমার কথা বলি। না, এটা নৌ বিমা হবে, জাহাজ বিমা না, এটাকে নৌ বিমা বলা হয়। নৌ বিমা হচ্ছে নৌপথে যখন মালামাল আনার সময় যে একটা ঝুঁকি থাকে, পণ্য মানে জাহাজ, পণ্যবাহী জাহাজটা ডুবে যাওয়ার ঝুঁকি থাকে, আগুন লেগে যাওয়ার ঝুঁকি থাকে, ইত্যাদি অনেক রকমের ঝুঁকি থাকতে পারে। তো সেই ঝুঁকির কারণে দেখা যায় যে পণ্যটা মানে আমার দেশে আনাটা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো সেই ঝুঁকিটা এড়ানোর জন্য যখন আমি একটা কোম্পানি অর্থাৎ বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হব যে যদি আমার এই পণ্যটা সহি সালামতে আসে এবং সহি সালামতে আনার জন্য আপনি দায়িত্ব নেন, তাহলে আমি আপনাকে, ধরো আমার এখানে ১,০০,০০,০০০ টাকার মাল আছে, আমি বললাম যে আমি আপনাকে ৫০,০০০ টাকা সেলামি দেব। আর যদি আমার এই পণ্যটাকে আপনি সহি সালামতে মানে আমি আনার সময় কোনো ক্ষতিগ্রস্ত হয়, অনিচ্ছাকৃত কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষতিপূরণ অর্থাৎ ১,০০,০০,০০০ টাকার পুরোটাই আপনি দিবেন। তো এটাই হচ্ছে কিন্তু বিমা কোম্পানির মূল থিমটা। সরি, বিমা কোম্পানি না, মানে নৌ বিমার মূল থিমটা। তো নৌ বিমাটা যখন আমরা একটা করব, একটা প্রতিষ্ঠান যখন নৌ বিমা করবে এবং সেই পণ্য যখন বিদেশ থেকে সহি সালামতে এসে পৌঁছবে, তখন কিন্তু বিমা কোম্পানিকে সেলামি দিতে হবে। আদার্স অন্যান্য বিমাও আছে, যেমন ধরো যদি বিমা কোম্পানি, সরি, জীবন বিমা হয়ে থাকে, জীবন বিমা যদি হয়ে থাকে, তাহলে জীবন বিমার ধারণটা আমার কাছেও ক্লিয়ার না, কারণ আমি কখনো জীবন বিমা করিনি। তো জীবন বিমাটা হয়তো এরকম হবে যে আমি যদি মারা যাই, মানে আমি প্রত্যেক মাসে, আমার মাসিক আয় হচ্ছে ধরো ১০,০০০ টাকা, আমি প্রত্যেক মাসে ৫০০ টাকা বিমা কোম্পানিকে দিয়ে যাব, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন সেই বিমা কোম্পানি আমার পরিবারকে ১,০০,০০,০০০ টাকা, ১,৫০,০০,০০০ টাকা বা ৫০ লক্ষ বা ১০ লক্ষ টাকা দিতে হবে। সেটা বিভিন্ন চুক্তির মাধ্যমে হয় আর কি, বিমা সেলামের উপরে ডিপেন্ড করে হয়, বয়সের উপরেও অনেকটা প্রভাব ফেলে এই জিনিসগুলা। তো বয়সটাও প্রভাব ফেলে, বয়সের উপরে না, বয়স প্রভাব ফেলে বিমা সেলামের উপরে বা বিমার টাকার উপরে। তো সেক্ষেত্রে যখন আমি একটা বিমা করব এবং এটা প্রত্যেক মাসে মাসে কিন্তু আমি চাঁদা দিতে হবে জীবন বিমার জন্য। তো এই যে টাকা দেয়াটা, সেই টাকাটাই হচ্ছে বিমা সেলামি। তো বিমা সেলামিটা একটা ব্যয় হিসাব। তবে এখানে একটা কথা বলে নেই,
বিমা সালামি ব্যয় হিসাব এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। অগ্নি বিমা এটাও প্রতিষ্ঠানের ব্যয়। নৌ বিমা এটাও প্রতিষ্ঠানের ব্যয়। তারপরে আদার্স অন্যান্য ব্যয়ও কিন্তু মানে অন্যান্য বিমা সালামিও একটা প্রতিষ্ঠানের ব্যয়। কিন্তু মনে রাখবা জীবন বিমা প্রতিষ্ঠানের ব্যয় নয়। কেন প্রতিষ্ঠানের ব্যয় নয়? কারণ জীবন বিমা সেই করতে পারে যার জীবন আছে। প্রতিষ্ঠানের তো জীবন নাই, প্রতিষ্ঠান তো কখনো মারা যাবে না, তো সেক্ষেত্রে জীবন বিমা কিভাবে করবে প্রতিষ্ঠান? তো জীবন বিমাটা শুধুমাত্র প্রতিষ্ঠানের মালিক করতে পারে, অর্থাৎ মানুষ করতে পারে, একজন ব্যক্তি করতে পারে। তো যেহেতু মালিক জীবন বিমা করতে পারে, আর মালিকের জীবন বিমার প্রিমিয়াম যদি বা জীবন বিমার স্যালামি যদি প্রতিষ্ঠান পরিশোধ করে, সেটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হবে না। প্রতিষ্ঠান যদি মালিকের জন্য এই ব্যয়টা করে থাকে, মানে মালিকের স্যালামিটা, বিমার স্যালামিটা দিয়ে দেয়, তাহলে সেটা মালিকের উত্তোলন হিসাবে চলে যাবে, সেটা কিন্তু প্রতিষ্ঠানের ব্যয় হবে না। মানে এটা মালিকে নিয়ে গেছে বলে ধরতে হবে। মালিকের কোনো খরচ যদি তুমি তোমার প্রতিষ্ঠান থেকে দাও, সেটা মালিকের জন্য দিয়ে দিছো বা মালিক নিয়ে গেছে বলে ধরতে হবে। তো অনেক কথা বললাম এটার ব্যাপারে, এরপরে দেখি কি আছে। প্রদত্ত কমিশন। একটু আগে আমি তোমাদেরকে বললাম ম্যানেজারের কমিশন। তো কমিশন সম্পর্কে তো তোমরা একটা ধারণা পাইছো। আরও একটু ধারণা দিই, যেমন ধরো অনেক প্রতিষ্ঠান বা দোকান কিন্তু সরাসরি লাভ করে মাল বিক্রি করতে পারে না। যেমন ধরো আমি দেখছি যে ওয়ান ম্যান বা অন্যান্য ব্র্যান্ডের যে শার্টগুলা বা স্যান্ডেলগুলা, এই যে মানে স্যান্ডেল বা এগুলা কিন্তু রেট করা থাকে, অর্থাৎ মানে জামার গায়ে বা জুতার গায়ে দাম লেখা থাকে যে এটা এত টাকা, এটার মধ্যে কোনো ছাড় নাই। তো এই যে দামে যখন একটা প্রতিষ্ঠান, এই দামটা কে দেয়? এটা কিন্তু মূল প্রতিষ্ঠান দেয়, অথচ বিক্রি করছে একটা প্রতিষ্ঠান। তো প্রতিষ্ঠান তো এটার মধ্যে লাভ করে বিক্রি করতে পারে না, সেটার গায়ে যত রেট আছে তত টাকায় কিন্তু বিক্রি করে। তো যে বিক্রি করলো তার লাভটা কি হলো এখানে? তার লাভটা হচ্ছে এটা একটা কমিশনের লাভ। কমিশনের লাভটা হচ্ছে কি, সে যদি ওয়ান ম্যান বা বাটা কোম্পানির 5,000 টাকার পণ্য বিক্রি করে দিতে পারে, তাহলে সে 10% কমিশন পাবে, মানে সেটাই কমিশনটাই তার লাভ। তো একটা প্রতিষ্ঠান যখন কমিশন পাবে, সেটা প্রতিষ্ঠানের জন্য আয় হবে। আর যখন কমিশনটা দিবে, তাহলে অবশ্যই সেটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় বলে গণ্য হবে। তো মনে রাখো প্রদত্ত কমিশন একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসাব। এবারে দেখা যাক কি আছে। বড় ক্রয় পরিবহন। আচ্ছা, আমরা যখন প্রতিষ্ঠানের জন্য পণ্য ক্রয় করব, তখন সেটা কি আলাদিনের আশ্চর্য প্রদীপকে ফু দিয়ে তারপরে কি জানি বলে একজন দূত আসবে, তাকে বললে নিয়ে আসবে? না, এটা কিন্তু সম্ভব না। কারণ আমি ক্রয় করে যদি কোনো যাই ক্রয় করি, যদি ভারী হয়, তাহলে সেটা তো অবশ্যই পরিবহন করে আনতে হবে, পরিবহন খরচ দিয়ে আনতে হবে। তো আমরা যখন পণ্য ক্রয় করে সেটাকে পরিবহন খরচ করে সেটাকে প্রতিষ্ঠানের মধ্যে আনবো, সেটাই হচ্ছে ক্রয় পরিবহন। তো ক্রয় যেমন একটা ব্যয়, ক্রয় পরিবহনও ক্রয়ের সাথে সম্পর্কিত একটা ব্যয়। তো ক্রয় পরিবহন একটা ব্যয় হিসাব। তারপরে কি আছে? বিক্রয় পরিবহন। তো দেখো অনেক ক্ষেত্রে এটা মনে হয় আমি আগে বলছি, ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন কিন্তু আগে বলে ফেলছি, তারপরে আরেকবার বলে নিই। তো বিক্রয় পরিবহনটা হচ্ছে আমি পণ্য বিক্রি করে সেটা যদি আবার গ্রাহকের বাড়িতে পৌঁছাই দিয়ে আসি নিজ থেকে পরিবহন খরচ দিয়া, তাহলে সেটাই হচ্ছে বিক্রয় পরিবহন। তো বিক্রয় পরিবহনও একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসাব। ওহ, বোর হয়ে গেছি অনেকক্ষণ, 18 মিনিট হয়ে গেছে বক্তব্য দিচ্ছে। আচ্ছা দেখি আর কতটা আছে। কি? ব্যাংক কর্তৃক চার্জ। দারুণ একটা কথা, ব্যাংক কর্তৃক চার্জ। দেখো তুমি যে ব্যাংকের মধ্যে টাকা জমা রাখবে, অর্থাৎ তোমার প্রতিষ্ঠান যখন ব্যাংকে টাকা জমা রাখবে, টাকা উত্তোলন করবে, কত কিছু করবে ব্যাংকের সাথে, তো অনেক রকমের লেনদেন করা যায়। তো সেই কাজগুলা কি ব্যাংক শুধু শুধু করবে? ব্যাংক কি তোমার কাছে কোনো চার্জ ধার্য করবে না? অর্থাৎ তোমার কাছ থেকে কোনো কিছু নেবে না এর বিনিময়ে? অবশ্যই নেবে। তো ব্যাংক যখন
সে যে অর্থাৎ ব্যাংক যখন তোমাকে সেবা দিচ্ছে, সে সেবার জন্য যখন ব্যাংক তোমার কাছ থেকে টাকা কেটে নেবে, তোমার পকেট থেকে কিন্তু টাকা কাটবে না, ব্যাংকের কাছে তো তোমার জমা করা টাকা আছে, সেখান থেকে কেটে ফেলবে ব্যাংক সরাসরি। তো সেই টাকা থেকে যখন তোমার জমা করা টাকা থেকে যখন ব্যাংক সার্ভিস ফি বাবদ কোনো টাকা কেটে নেবে, সেটাই হচ্ছে ব্যাংক কর্তৃক চার্জ। তো ব্যাংক কর্তৃক চার্জ একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তো ব্যাংক কর্তৃক চার্জ করলে কি হয়, ব্যাংকের টাকা কমে যায়, অর্থাৎ তোমার ব্যাংকের টাকা কমে না, তুমি যে ব্যাংকের মধ্যে টাকাটা জমা রাখছো সেই জমা টাকার পরিমাণ কমে যাবে, আর যে চার্জটা করা হলো সেটা তোমার জন্য একটা ব্যয় বলে গণ্য হবে। তো ব্যাংক কর্তৃক চার্জ একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসাব। এবার আসো কি আছে, ওমা এটা দিয়ে দেখি আর তার চেয়েও বড় না, এটাও একটা মজার ব্যাপার, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। এটা হচ্ছে ব্যাংক কর্তৃক চার্জের সম্পূর্ণ বিপরীত। ব্যাংক কর্তৃক চার্জের বিপরীত জিনিসটা কি হতে পারে? ধরো আমরা যে ব্যাংকের মধ্যে অনেক বড় অ্যামাউন্টের টাকা জমা রাখছি, তো সেটা তো ব্যাংকের তারল্য বৃদ্ধি করে ফেলছে, বা বিভিন্ন কারণে যখন একটা গ্রাহক বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যাংকে টাকা জমা রাখে, তো সেই জমা টাকার উপরেও কিন্তু ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ সুদ গ্রাহককে দিয়ে থাকে। তো ব্যাংক যদি গ্রাহককে সুদ মঞ্জুর করে, তাহলে সেই সুদটা প্রতিষ্ঠানের জন্য প্রাপ্ত সুদ বলে ধরতে হবে, কারণ এই সুদটা তো ব্যাংক পাবেই, ব্যাংক না, এই সুদটা তো একটা প্রতিষ্ঠান পাবে আর ব্যাংক দিবে। তো ব্যাংক সুদ প্রাপ্তি অথবা ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, সেটা কিন্তু অবশ্যই একটা প্রতিষ্ঠানের জন্য আয় হিসাব। আচ্ছা, তোমরা আরেকটা কথা এখানে বলে নেই, ব্যাংক কর্তৃক চার্জ এটা কিন্তু অবশ্যই ব্যয়, অর্থাৎ চার্জ জিনিসটা কিন্তু কেটে নেওয়ার মতো, মানে কেটে নেওয়ার সাথে সামিল। তো চার্জ এটা ব্যয়ের মধ্যে পড়ে, আর সুদ মঞ্জুর এটা কিন্তু প্রাপ্তি বোঝায়। তো এই কারণে সুদ মঞ্জুরটা প্রাপ্তি, আর এটাকে আয়ের মধ্যে ধরা হয়। তো কখনো কখনো দেখবা যে ব্যাংক কর্তৃক কথাগুলো নাও থাকতে পারে, কিন্তু চার্জ বা সুদ মঞ্জুর থাকলে, চার্জ থাকলে ব্যয় ধরে নিবা, আর সুদ মঞ্জুর থাকলে আয় ধরে নিবা। এবার আসছি ব্যাংক জমা। তো ব্যাংক জমা তো মনে হয় একটু আগেই বললাম, আচ্ছা আবার বলি। ব্যাংক জমা হচ্ছে তুমি যখন কিছু টাকা ব্যাংকে জমা রাখবে, একটা অ্যাকাউন্ট খুলে ব্যাংকে যখন টাকা জমা রাখবে, সেটাই ব্যাংক জমা। তো হাতে নগদ টাকাটা কিন্তু সম্পদ, হাতে নগদ টাকা, হাতের পাঁচ, এটাই কিন্তু তোমার সম্পদ। তো হাতে নগদ টাকা আর ব্যাংক জমা টাকার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। হাতে নগদ টাকা তুমি যখন ইচ্ছা তখন খরচ করতে পারবা, তবে প্রতিষ্ঠানের যেহেতু টাকা, সেটা কিন্তু অবশ্যই তোমাকে এক সুন্দর করে হিসাব রেখে খরচ করতে হবে। আর ব্যাংকে জমা টাকাটাও তো তোমার টাকা, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের টাকা, সেটাও তুমি যে কোনো সময় উত্তোলন করতে পারো, করে প্রতিষ্ঠানের জন্য খরচ করতে পারো, নিজের জন্য নিতে পারো। তো নগদ টাকা আর ব্যাংক জমা টাকার মধ্যে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্সটা হচ্ছে নগদ টাকাটা তোমার হাতে আছে, আর ব্যাংকে জমা টাকাটা এটা ব্যাংকের মধ্যে জমা আছে, দুটোটাই কিন্তু তোমার টাকা। তো ব্যাংক জমা টাকাটাও কিন্তু সম্পদ। আসছে পাওনাদার। তো মনে রাখো, নতুন আধুনিক তোমাদের বইগুলাতে তোমরা কিন্তু পাওনাদার জিনিসটা আর পাবা না মনে হয়। পাওনাদারকে প্রদেয় হিসাব নাম দিয়ে এখন লেখা হয়। তো পাওনাদার বা প্রদেয় হিসাব জিনিসটা কি, অর্থাৎ যাকে আমি টাকা পরিশোধ করতে হবে একটা নির্দিষ্ট সময় পরে, সেই হচ্ছে আমার পাওনাদার। তো যেহেতু আমি পাওনাদারের কাছে টাকা পরিশোধ করতে হবে, সেটা আমি তার কাছে দায়বদ্ধ। তো পাওনাদার একটা প্রতিষ্ঠানের জন্য দায় হিসাব। তো এখানে যদি পাওনাদার না থেকে প্রদেয় হিসাব থাকতো, সেটাও কিন্তু একই জিনিসই হইতো, প্রদেয় হিসাবও দায় হিসাব। এবার আসছে দেনাদার। পাওনাদারের ঠিক বিপরীত কথাটাই হচ্ছে দেনাদার। তো দেনাদারকে প্রাপ্য হিসাবেও ধরা হয়, অর্থাৎ যদি আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে একটা নির্দিষ্ট সময় পরে টাকা পাবো এরকম হয়, বা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা
প্রতিষ্ঠান আমাকে নির্দিষ্ট সময় পরে টাকা পরিশোধ করতে হবে এরকম হয়, তাহলে সেটাই কিন্তু আমার দেনাদার বলে গণ্য হবে। দেনাদারকে প্রাপ্য হিসাব বলা হয়, অর্থাৎ যে হিসাবের টাকা আমি পাবো সেটাই হচ্ছে প্রাপ্য হিসাব। তো দেনাদার বা প্রাপ্য হিসাব একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ বলে গণ্য হয়। এবার আসছে ঋণপত্র। তো দেখো, কারবার পরিচালনা করতে গেলে যে সব টাকা যে মালিক দিবে এরকম কিন্তু কোনো কথা নেই, বা মালিক যে দিতে পারবে তাও কিন্তু না। তো কখনো কখনো কোনো প্রতিষ্ঠানকে এই তার কারবার পরিচালনা করতে গেলে আর্থিক সংকট পড়লে মানে কোনো না কোনো উৎস থেকে ব্যাংক অথবা ঋণদাতা প্রতিষ্ঠান বা ঋণদাতা ব্যক্তির কাছ থেকে কিন্তু ঋণ নিতে হয়। তো যখন ঋণ নেওয়া হয় তখন কিন্তু এটাই কিন্তু ঋণ। ঋণ আর ঋণপত্রের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। ঋণ হচ্ছে আমি যদি ঋণ করি সেটাই ঋণ, আর ঋণপত্র হচ্ছে যে দলিলটা করলাম। তো দুটো একই জিনিস, ঋণ করা আর ঋণপত্র নেওয়া একই। তো ঋণপত্রটা একটা প্রতিষ্ঠানের জন্য কি, আমি যে টাকাটা ঋণ করে আনলাম, ঋণের টাকা কি আমাকে পরিশোধ করতে হবে না? অবশ্যই করতে হবে। একটা নির্দিষ্ট সময় পরে যে ডেট আমি যে কথা বলে আনছি যে যতদিন পরে দেব ঋণটা পরিশোধ করব বলছি, সেই সময়টা আসলে কিন্তু অবশ্যই ঋণের টাকাটাকে আমি পরিশোধ করতে হবে। তো যেহেতু আমি ঋণের টাকাটা পরিশোধ করতে হবে, তার মানে আমি তৃতীয় কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ, অর্থাৎ যার কাছ থেকে ঋণটা নিছি তার কাছে দায়বদ্ধ। তো ঋণপত্রটা একটা প্রতিষ্ঠানের জন্য দায় হিসাব। গুলা গান্ডি আছে না, এই একটা পর একটা আয় না টিকেটে পানো না, কারণ নাকি আরে মোবাইল। এবার আসছে মূলধনের সুদ। তো তোমরা তো জানো মূলধন কে দেয়? মূলধন কিন্তু মালিক দেয় প্রতিষ্ঠানকে। তো যেহেতু মূলধন মালিক দেয়, মূলধনের সুদটা কিন্তু প্রতিষ্ঠান দিতে হবে মালিককে। তো মূলধনের সুদ প্রতিষ্ঠান দিতে হয়, আর মালিক মূলধনের সুদ পায়। তো মূলধনের সুদটা একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসাব। তারপরে আছে উত্তোলনের সুদ। উত্তোলনটা কে করে? উত্তোলনটা করে মালিক। তাহলে সুদরা দেবে কে? মালিক দেবে। তো উত্তোলনের সুদ যদি মালিক দেয় প্রতিষ্ঠানকে, তাহলে প্রতিষ্ঠানের জন্য এই সুদটা একটা মানে প্রাপ্তি হিসাব। তাহলে অবশ্যই উত্তোলনের সুদটা একটা প্রতিষ্ঠানের জন্য আয় হিসাব। উম, 10% বিনিয়োগ। আচ্ছা, 10% বিনিয়োগ এই কথাটার মানেটা কি তোমরা বুঝো? এটার মানে হচ্ছে বিনিয়োগটা তো বুঝো, আমি যদি কোথাও টাকা বিনিয়োগ করি, তোমাদেরকে আমি প্রথম দিকেই কিন্তু বুঝাই ফেলছি বিনিয়োগটা কি। তো বিনিয়োগটা এখানে 10% বিনিয়োগটা আবার কি, জানছি বিনিয়োগ জিনিসটা কি, অথচ 10% বিনিয়োগ তো কখনো দেখি নাই। তাহলে 10% বিনিয়োগটা কি? 10% বিনিয়োগটা খুবই সিম্পল একটা ব্যাপার। মনে করো তুমি কোথাও বিনিয়োগ করছো, আর বিনিয়োগ থেকে তুমি 10% সুদ পাবা। আর এই 10% বিনিয়োগ মানে হচ্ছে 10% করে সুদ পাবা, এর বাইরে কিন্তু কিছু না। তো বিনিয়োগ যেমন সম্পদ, 10% বিনিয়োগও সম্পদ। জাস্ট এখানে উল্লেখ করে দিল আর কি সুদের পরিমাণটা কত হবে। তারপর হচ্ছে মণিহারি। মণিহারি সম্পর্কেও আগে বলছি, মণিহারি হচ্ছে একটা প্রতিষ্ঠানের খুচরা জিনিসপত্রগুলো, যেমন স্টেপলার, কলম, পিন, আইকা ইত্যাদি জিনিসগুলা। তো এই মণিহারিগুলো একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তো মণিহারিটা সম্পদ, এটা তো আমরা বুঝলাম, কিন্তু একটা জিনিস মনে রাখো, মণিহারিগুলা কিন্তু ছোট ছোট জিনিসপত্র, আর এগুলা কিন্তু খুব দ্রুত ব্যবহার হয়ে যায়। তো মণিহারিটা সম্পদ, বাট ব্যবহৃত মণিহারিটা কিন্তু ব্যয়। যে মণিহারিটা আমি ব্যবহার করে ফেললাম সেটা কিন্তু ব্যয়। এবার আসছে ইজারা সম্পত্তি। তোমরা কি জানো ইজারা সম্পত্তিটা কি? দেখো, ইজারা সম্পত্তিটা হচ্ছে ধরো তোমার একটা নির্দিষ্ট পরিমাণ জায়গার দরকার নিজের ব্যবহারের জন্য। তোমার না, মানে তোমার প্রতিষ্ঠান, তুমি মানেই তো তুমি একটা প্রতিষ্ঠান। তো ধরো তোমার দরকার একটা জায়গা ব্যবহার করার জন্য, বা একটা ভবন দরকার। তখন তুমি যখন সেই ভবন বা জায়গা বা অন্য কিছু যখন একটা নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ 10 বছর 20 বছরের জন্য যখন তুমি
একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে নিয়ে নিবা ব্যবহার করার জন্য, সেটা কিন্তু ইজারা সম্পত্তি হবে। অর্থাৎ কোনো কিছু ইজারা নিলেই সেটা ইজারা সম্পত্তি হয়ে যায়। ইজারা সম্পত্তি তো একটা সম্পদ হবেই, সেটা বলার অপেক্ষা রাখে না। ইজারার সাথেই লেখা আছে সম্পত্তি, তো অবশ্যই ইজারা সম্পত্তি একটা সম্পদ। এবারে অফিস সরঞ্জাম। দেখো, সম্পদের একটা ক্যাটাগরির নাম হচ্ছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম কোনগুলা জানো? যেমন ধরো লাইট, টিভি, ফ্রিজ, ফ্যান, এই যে ইলেকট্রিক যে মানে জিনিসপত্রগুলা যেগুলা অফিসে ব্যবহারের কাজে লাগানো হয়, সেগুলাই কিন্তু অফিস সরঞ্জাম। তো অফিস সরঞ্জামগুলো একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। এবারে আসছে আয়কর। তোমাদেরকে তো এর আগে আমি একবার বলছি যে মালিকের যত ধরনের খরচ আছে, এই খরচগুলো কিন্তু প্রতিষ্ঠানের খরচ না। প্রতিষ্ঠানের নগদ টাকা কমতে পারে সেই খরচ পরিশোধ করার কারণে, কিন্তু এটা প্রতিষ্ঠানের খরচ না। মালিকের খরচগুলা মালিকের খরচ, এটা তোমার দেখার বিষয় না। মালিকের কোনো খরচ যদি প্রতিষ্ঠান দেয়, সেটা কিন্তু উত্তোলন। তো আয়করটা মালিকের খরচ। কেন মালিকের খরচ? কারণ মালিক আয় করে তার খরচও কিন্তু মালিকই দেবে। অর্থাৎ মালিক, প্রতিষ্ঠান আয় করে ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু আয় ভোগ করে না, আয়টা ভোগ করে মালিক। তো করটা কিন্তু মালিককেই দিতে হয়। অর্থাৎ সরকার মালিকের কাছ থেকেই কিন্তু করটা নেয়। তো মালিকের কাছ থেকে নেয় না, অর্থাৎ মালিকের উপরেই ধার্য করে। তো মালিক তো আর কখনো নিজের পকেট থেকে দেয়, কখনো আবার প্রতিষ্ঠান থেকে সরকার টাকাটা নিয়ে যায়। তো এটা তো মালিকের টাকা, মালিকের নিজস্ব খরচের টাকা। তো সেটা যদি প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হয়, সেটা কিন্তু উত্তোলন হিসাবে যাবে। তো আয়করটা হচ্ছে মালিকের খরচ, আর এটা যখন প্রতিষ্ঠান পরিশোধ করবে, তখন এটা উত্তোলন হিসাবে ধার্য হবে। জীবন বীমা সম্পর্কে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলছি। জীবন বীমাটা কিন্তু আয়করের মতো মালিকের নিজস্ব খরচ। কারণ প্রতিষ্ঠানের জীবন বীমা হয় না, জীবন বীমা হয় একমাত্র মালিকের, অর্থাৎ ব্যক্তি বা কোনো মানুষের জীবন বীমা হয়। তো জীবন বীমাটাও মালিকের ব্যক্তিগত খরচ, এই কারণে এটাও উত্তোলন। প্রাপ্য হিসাব সম্পর্কে একটু আগেই বলে ফেলছি। প্রাপ্য হিসাব মানে আমার দেনাদার হিসাব, এটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। আর প্রদেয় হিসাব, এটাও বলে ফেলছি। প্রদেয় হিসাব মানে পাওনাদার হিসাব, এটা প্রতিষ্ঠানের জন্য দায়। বিনিয়োগের সুদ। তো বিনিয়োগের সুদ জিনিসটা আমি তোমাদেরকে প্রথম দিকের টিউটোরিয়ালগুলোতে বলে ফেলছি। বিনিয়োগের সুদ একটা প্রতিষ্ঠানের জন্য আয় হিসাব। এবার আসছে ঋণপত্রের সুদ। তো ঋণপত্রের সুদটা একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসাব। বিস্তারিত এখন আর ব্যাখ্যা করতে ভালো লাগছে না। তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কইরো, আমি আবার এইগুলা একটু ব্যাপক করে তোমাদের জন্য বলে দেব।